আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পড়াতে পারি না, তবুও আপনাদের সামনে হাজির হলাম ঠিক রাত ৯টায় আমাদের ধারাবাহিক লাইভ সেশন নিয়ে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ 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 আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে। ঠিক রাত ৯টায় আমাদের প্রতিদিনের ধারাবাহিক লাইভ সেশন চলবে ইনশা আল্লাহ। কেমন আছেন সবাই একটু জানাবেন। বিনয়ের সাথে বলি একটু জানাবেন, সেটা হচ্ছে সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। খুব দ্রুতই শুরু করতে যাচ্ছি আমাদের আজকের নির্ধারিত লাইভ সেশন ইনশাআল্লাহ। সবাইকে স্বাগতম আর একবার। এই বৃষ্টি স্নাত সন্ধ্যা রাত আপনাদেরকে স্বাগতম। আমি জানি না আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা, তবে বিকালবেলা রাজশাহীতে ক্যাটস অ্যান্ড ডগ বলতে পারেন, মুষলধারে তার বৃষ্টির অবিরাম ঝর্ণাধারা কি বলে হচ্ছে ছড়িয়েছে বা আল্লাহ তাআলা দান করেছেন, আলহামদুলিল্লাহ। সো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটু স্বাগতম জানাচ্ছি। সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আজকে চলতেছে আমাদের মেবি 16তম পর্ব, রাইট? আমি যদি ভুল না করি আজকে আমাদের 16তম পর্ব চলতেছে। হ্যাঁ, এইটা 200তম পর্বে গিয়ে শেষ হবে এবং আপনাদের পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরে। আমার মনে হয় যদি আমরা ধারাবাহিকভাবে শেষ করতে পারি, সেপ্টেম্বরের আগে একটা বিশাল অংশ আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সো বিনয়ের সাথে আপনাদের রিকোয়েস্ট করব, প্লিজ 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 বন্ধুদের ট্যাগ করে দেন। আজকে একটা প্রাণবন্ত মুড নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। গতকাল মনটা খুবই খারাপ ছিল, বাট আলহামদুলিল্লাহ আজকে মনটা খুবই ভালো আছে। একটা প্রাণবন্ত মুড নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আশা করি আপনাদেরও একটা প্রাণবন্ত উপস্থিতি আজকে আমরা পাবো ইনশাআল্লাহ। সো বিনয়ের সাথে বলবো একটু ক্লাসটা শেয়ার করে দেবেন, বন্ধুদের ট্যাগ করে দেবেন ইনশাআল্লাহ। ওকে, আপনি যদি আপনার 50 জন বন্ধুকে ট্যাগ করে দেন, তাহলে আমার লেখা নীল মলাটের হ্যান্ডনোট বইটা অবশ্যই আপনাকে গিফট করা হবে পুরস্কার হিসাবে। সো এটা ট্যাগ করতে হবে, শর্ত হচ্ছে কমেন্ট বক্সে যে লাইভটা চলতেছে সেইখানে আপনার ফ্রেন্ড লিস্টের 50 জন বন্ধুকে ট্যাগ করলেই পেয়ে যাচ্ছেন আমার লেখা এ হ্যান্ডনোট অন ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার, একদম আমার ক্লাস নোট, এই বইটি ইনশাআল্লাহ। ওকে, যাই হোক আর কথা বাড়াচ্ছি না, আমরা শুরু করব ইনশাআল্লাহ। যেখান থেকে গতকাল শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আসেন। আচ্ছা, যেখান থেকে শেষ করেছিলাম আমরা একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে আছি, সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা এখন ভার্বের মধ্যে আছি মূলত। ইয়েস, উই আর টকিং অ্যাবাউট ভার্ব। আমরা ভার্ব নিয়ে কথা বলতেছি, সেই জায়গা থেকে আপনাদের সাথে শুরু হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আরওয়া সুলতানা। মায়ের দোয়া, আপনার ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারি। রোমানা আক্তার রুমা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আগে আপনাদের ক্লাসে উপস্থিতি ছিল 400। ধারাবাহিকতা, এটা মনে রাখবেন, ধারাবাহিকতা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা প্রায় বলে থাকি, 99 কখনো 100 হয় না, 29 দিন কখনো 30 দিন হয় না, আর রোল 2 কখনো 1 হয় না। বিভিন্ন সময় হতো কি, আপনারা বিভিন্ন সেমিনার করার সময় আপনাদের মনে হয় আজকে পড়ে একদম ফাটাই ফেলবো, দেখবেন টাইনা মাইনা 2 দিন পড়েন, এরপরে খুঁজ পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলবো 28:2, অর্থাৎ 30 দিন যদি 1 মাস হয়, আপনি 28 দিন পড়েন আর 2 দিন আপনি বিনোদন করেন, নিজেকে সময় দেন, একটু এন্টারটেইনমেন্টের মধ্যে থাকেন, এইটা আপনার ভালো ফল নিয়ে আসবে বলেই আমার বিশ্বাস। সো বিনয়ের সাথে বলবো প্লিজ 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 ক্লাসটা একটু শেয়ার করে দেন। সবাই শেয়ার করে একটু ডান লিখেন তো। অলমোস্ট 170 হয়ে গেছেন, আপনারা শেয়ার করলে 170টা শেয়ার হয়ে যাবে। একটু শেয়ার করে ডান লিখেন। আজকে উপস্থিতি 400 জন চাই। তোরা যে যাই বলিস ভাই, আজকের উপস্থিতি 400 জন চাই। তোরা যে যাই বলিস ভাই, আজকে ক্লাসে উপস্থিতি 400 জন চাই। 400 প্লাস আজকে চাই। ওকে, ভার্বের পরেই কিন্তু শুরু হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের পরে শুরু হবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব তথা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। সো আপনি কি চান না এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো একদম ভেঙে চুরে ভেঙে ক্ষতবিক্ষত করে আপনাদেরকে শেষ করে দিই? হ্যাঁ, অবশ্যই। সো আপনাদের প্রাণবন্ত উপস্থিতি আমাকে 200তম পর্বে নিয়ে যাবে। দেখেন 16 নম্বর যে প্রশ্নটা, আসেন আমরা শুরু করে দিই। 16 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান কারেক্ট সেন্টেন্স। জানতে চাচ্ছে হচ্ছে নিচের কোনটি হচ্ছে আপনার কারেক্ট সেন্টেন্স। আচ্ছা,
তাহলে কি বলছে দেখেন, দ্য ওল্ড ম্যান, ভালো কথা, দাটা ডিটারমিনার, ওল্ডটা অ্যাডজেক্টিভ, ম্যান হচ্ছে নাউন। দ্য ওল্ড ম্যান ইজ দেয়ার অ্যাডভার্ব হ্যাপি, অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে আছে সিটিং, বয়স্ক মানুষটি। এই ওল্ড ম্যানকে আপনি যদি কন্ট্রাকশন করেন তাহলে হবে দ্য ওল্ড ম্যান, ওল্ড ম্যান, এটা কন্ট্রাকশন করলে ডিটা বাদ দিতে পারবেন, দ্য ওল্ড ম্যান। যেমন এর আগে বলছিলাম হিম, আই নো, হিমটাকে আপনি ইম বলতে পারেন, ইম, আই নো ইম, আই নো ইম, আই নো ইম, আই নো ইম, ওকে। দ্য ওল্ড ম্যান ইজ দেয়ার হ্যাপি সিটিং, না, এটা এক নাম্বারটা অর্থপূর্ণ বাক্য হচ্ছে না, এই জন্য এক নাম্বারটা আমরা বাদ দিতে চাচ্ছি, ওকে। আচ্ছা, এক নাম্বারটা হচ্ছে না, খেয়াল করে দেখেন। আচ্ছা, 2 নাম্বার কি বলছে দেখেন, দ্য ওল্ড ম্যান হ্যাপি, হ্যাপিটা একটা অ্যাডজেক্টিভ, এর আগে একটা ইজ দরকার ছিল, দে আর সিটিং, তাহলে এই বি নাম্বারটাও হচ্ছে না। দ্য ওল্ড ম্যান দে আর সিটিং ইজ হ্যাপি, না, বিষয়টা একটু উল্টাই দেন, এই ডি নাম্বারটা অ্যান্সার, দ্য ওল্ড ম্যান, এই সিটিং দে আর, এই সিটিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে হুটা একটা উজ্জ আছে, এটা জানতে হলে আপনাকে ফ্রেজের ক্লাস ভালো করে জানতে হবে, কেমন? আচ্ছা, যাই হোক, দ্য ওল্ড ম্যান এই বাক্যের মূল বাক্য হচ্ছে ইজ হ্যাপি, খেয়াল করে দেখেন, দ্য ওল্ড ম্যান ইজ হ্যাপি, ওল্ড ম্যান ইজ হ্যাপি সিটিং হেয়ার দেয়ার, সেখানে দাঁড়িয়ে থাকা মানুষটা ছিল হ্যাপি, এবং এইটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, 17 নম্বরে কি বলছে দেখেন, দেয়ার, এটা অনেকবার বলছিলাম, দেয়ার একটা অ্যাডভার্ব। আচ্ছা, দেয়ার একটা অ্যাডভার্ব বলে এই ম্যানটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এই ইজ হচ্ছে তার ভার্ব, এই কথাটা অনেকবার বলছিলাম, এই কথাটা 100 বার না শতাধিকবার বলছিলাম, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সাবজেক্ট হয় না, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কি হয় না বাচ্চারা, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মনে রাখবেন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কি হয় না, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, ভালো করে মনে রাখবেন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কখনোই সাবজেক্ট হবে না, কখনোই হবে না। তাহলে এই যে দেখেন দেয়ার বসে আছে, দেয়ারটা একটা অ্যাডভার্ব, সাবজেক্ট চলে গেছে হচ্ছে ভার্বের পরে, এটা হচ্ছে ভার্ব, এ ম্যানটা হচ্ছে আপনার সাবজেক্ট, ইয়েস, এটা হচ্ছে ভার্ব, এ ম্যানটা হচ্ছে আপনার সাবজেক্ট, ভালো করে খেয়াল করে দেখেন। আচ্ছা, নেক্সট ডোর, এটা ডোরটা হচ্ছে নাউন, নেক্সটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, টুটা হচ্ছে প্রেপোজিশন, আর মিটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, তাহলে দেয়ার ইজ এ ম্যান, খেয়াল করে দেখেন, এখন যদি আমি বি নাম্বারটা নেই, বলতে পারেন স্যার বি নাম্বারে কি সমস্যা, দেয়ার ইজ এ ম্যান, হু দ্বারা ম্যানকে বোঝাচ্ছে, যদি বি নাম্বারে লিভস হইতো, লিভস এখানে ভার্বের সাথে এস বা ইয়েস হইতো তাহলে হইতো, এটা একটা প্রোনাউনের নিয়ম, আপনি ভালো করে জানেন প্রোনাউনের নিয়মটা কি, সেটা হচ্ছে ইট ইজ আই, হু ওয়াজ অবলিক ওয়ার, তাহলে আপনি কোনটা নেবেন বলেন তো, হু ওয়াজ নেবেন না ওয়ার নেবেন বলেন প্লিজ, হু ওয়াজ হবে না হু ওয়াজ হবে নাকি ওয়ার হবে বলেন। এরপরে যদি বলি, খেয়াল করেন, ইট ইজ দে, হু ওয়াজ হবে নাকি ওয়ার হবে। আপনি খুব ভালো করে একটা বিষয় জানেন, সেটা হচ্ছে এই হুটা হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন, আর এরা হচ্ছে দেখেন আই অথবা হচ্ছে আপনার দেখেন দে, এরা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, রাইট। আরেকটা বিষয় খুব ভালো করে মাথায় রাখবেন, হুয়ের বাংলা যেও হয়, হুয়ের বাংলা যারাও হয়, অর্থাৎ যেটা হচ্ছে সিঙ্গুলার, যারাটা হচ্ছে প্লুরাল, এটা ভালো করে মনে রাখবেন, এবং এইটা নির্ভর করে বেসিক্যালি অ্যান্টিসিডেন্টের ওপর, খেয়াল করেন, কার উপর নির্ভর করে, অ্যান্টিসিডেন্টের ওপর, কার উপর নির্ভর করে, অ্যান্টিসিডেন্টের ওপর। আপনারা কিন্তু এখনো শেয়ার দেন নাই, 100 শেয়ার কিন্তু হয় নাই। আচ্ছা, এটা কার উপর নির্ভর করে বাচ্চারা, অ্যান্টিসিডেন্টের ওপর নির্ভর করে, ওকে। অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয়, অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার, হু মানে যে, ভার্বটা সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট প্লুরাল, হু মানে যারা, ভার্বটা হচ্ছে প্লুরাল, এই কারণে বি নাম্বার অপশনটা নিতে পারবো না। আপনি যদি বি নাম্বারে এখানে এস দিতেন, কেননা এ ম্যানটা সিঙ্গুলার, হু মানে যে লিভস, তাহলে কিন্তু বি নাম্বারটা কারেক্ট হয়, কিন্তু এখন বি নাম্বারটা নেওয়া যাবে না। আচ্ছা, এরপরে বলছে হু লিভড, খেয়াল করে দেখেন,
সে আগে বাস করতো, দেয়ার ইজ এ ম্যান হু লিভ নেক্সট ডোর টু মি, আমার পাশের মানে বাড়িতে সে বাস করে না, বাস করেছিল এমনটা না, সে এখনো বাস করে। ইজ লিভিং হবে না, কেননা দুইটা ভার্ব হবে কিন্তু কোনো লিঙ্কার নাই, অ্যান্সার হবে লিভিং, প্রেজেন্ট পার্টিসিপল লিভিং নেক্সট ডোর টু মি। এই যে কন্ট্রাকশন হচ্ছে, খেয়াল করে দেখেন এই কন্ট্রাকশনটা কেন হচ্ছে জানেন, তার গ্রামাটিক্যাল একটা লজিক আছে। অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করে এই বাক্যটা যদি আমি ক্লজ আকারে লিখতাম তাহলে হয়তো দেয়ার ইজ এ ম্যান হু লিভস নেক্সট ডোর টু মি। খেয়াল করে দেখেন এই বাক্যটা এমন হইতো যদি এটা ক্লজ আকারে লিখতাম, দেয়ার ইজ এ ম্যান হু লিভস নেক্সট ডোর, এখানে হু উঠে গেল, লিভস হয়ে গেল লিভিং। এটা কিভাবে হলো এইটা জানতে হলে এই যে দেখেন হু থেকে শুরু করে এটার নাম হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ, আর লিভিং থেকে শুরু করে এটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, অথবা আরেকটা নাম আছে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ। এটা জানতে হলে আমার ফ্রেজের ক্লাস করতে হবে। আপনারা অনুমতি দিলে আমি আমার পেজে আগামীকাল ঠিক দুপুর 12টায় ফ্রেজের উপর একটা পূর্ণাঙ্গ ক্লাস আপলোড দিব। যদি আপনারা দেখতে চান তাহলে এই প্রবলেমগুলো আর প্রবলেম থাকবে না। সো দেখতে চাইলে সবাই কমেন্ট বক্সে ইয়েস লেখেন, ইয়েস। দেখতে চাইলে সবাই কমেন্ট বক্সে ইয়েস লেখেন প্লিজ। না না তোমার চাদর নিয়ে যাও। আচ্ছা মাথায় ঢুকছে বাচ্চারা? খেয়াল করে দেখেন প্লিজ। কিছু না, একটু ক্লাস করে যাও, ওই যে চাদর পরে নিয়ে যাও, যাও ক্লাসে। আচ্ছা মাথায় ঢুকছে কিনা বলেন প্লিজ, এটা মাথায় ঢুকছে? আচ্ছা এরপরে দেখেন 18 নম্বরটা বলছে কি বলছে দেখেন, দ্য ওয়াইন্ড। এরপরে কি বলছে দেখেন, দ্য ওয়াইন মেড, ভালো করে খেয়াল করে দেখেন মেড। আচ্ছা তাহলে আমাকে একটু কালকে নক দিন, দ্য ওয়াইন মেড সাস ড্যাশ, খেয়াল করে দেখেন নয়েজেস। এখানে নাউন আছে, মনে রাখবেন নাউন আছে, এর আগে একটা অ্যাডজেক্টিভ হবে, খেয়াল করে দেখেন। এখন প্রশ্ন হচ্ছে দ্যাট দ্য চিলড্রেন, এই কারণে হাইড থেকে হিড আন্ডার দ্য বেড, মানে বাতাস এতটাই ভয়ঙ্কর একটা আওয়াজ। দ্য ওয়াইন মেড সাস ড্যাশ নয়েজেস দ্যাট, যেটা দ্য চিলড্রেন হিড তাদেরকে লুকায় রাখছিল আন্ডার দ্য বেড, কোথায়? বেডের নিচে। এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এটা কি ফ্রেজ ভালো করে খেয়াল করে দেখেন, ইয়েস দিস ইজ অ্যাডভার্ব ফ্রেজ। তারা তাদেরকে নিজেদেরকে কোথায় লুকায় রাখছিল? বেডের নিচে লুকায় রাখছিল। তাহলে ফেয়ারিং নয়েজেস, ফ্রাইটেন নয়েজেস, ফিয়ার্স মানে হচ্ছে আপনার হিংস্র, ফিয়ার্স মানে বলতে পারেন হিংস্র বর্বর, এটা আমি প্রথমেই বাদ দিচ্ছি, এটা নেওয়া যাবে না। সো ফ্রাইটেনিং মানে ভীতিকর, ফ্রাইটেনিং মানে হচ্ছে ভীতিকর একটা মানে কি বলে হচ্ছে শব্দ তৈরি করছে বা একটা সরগোল তৈরি করছে। খেয়াল করে দেখেন যে কারণে বাচ্চারা নিজেদেরকে যেই কারণে দ্য চিলড্রেন হিড আন্ডার দ্য বেড, তারা কোথায় জায়গা নিয়েছে? বেডের নিচে। প্লিজ ওকে, তো আমার কাছে সবকিছু মনে হচ্ছে যে ফ্রাইটেনিং হবে আর কি। হ্যাঁ এরপরে কি বলছে দেখেন, দ্য পিপুল ব্যাডলি, খেয়াল করে দেখেন ব্যাডলি, দ্য পিপুল ব্যাডলি। এই বাক্যের মূল বাক্যটা কি জানেন? দ্য পিপুল ওয়্যার। আপনি যদি মূল বাক্য ধরতে না পারেন তাহলে কিন্তু সমস্যা আছে। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মেন সেন্টেন্স, আপনার কাছে এখানে একটা ভার বসাইলে মনে হতে পারে যে এটা হচ্ছে মনে হয় মেন, না এটা মেন না, এটা মেন বিষয় না। কথা বুঝাইতে পারছি? এটা মেন বিষয় না। এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে দ্য পিপুল ওয়্যার গ্যাদারিং, তারা সমাবেশ করছিল অ্যাট দ্য ইউনিয়ন কাউন্সিল প্রিমিসেস মানে হচ্ছে প্রাঙ্গণ, ইউনিয়ন কাউন্সিলের প্রাঙ্গণে তারা সমাবেশ করছিল। কারা তারা? নিডেড, দেখেন নিডেড অথবা নিডিং অথবা ওয়্যার নিডেড না। প্রথম কথা হচ্ছে এই দুটা বাদ, উত্তরে এ হবে অথবা উত্তর হচ্ছে আপনার বি হবে। খেয়াল করে দেখেন, ইট উড বি এ অর ইট উড বি বি, হয় উত্তর এ হবে না হলে উত্তর বি হবে। গট মাই পয়েন্ট বাচ্চারা?
ইয়েস, প্রথম দুটা উত্তর কোনোভাবেই হবে না, কোনোভাবেই হবে না, কোনোভাবেই হবে, সরি, শেষের দুটা উত্তর কোনোভাবেই হবে না, কোনোভাবেই হবে না, কোনোভাবেই হবে না। খেয়াল করে দেখেন। যাই হোক, আশা করি মাথায় ঢুকতেছে বাচ্চারা। ওকে, পিপুল হু, এখানে হুটা উজ্জ আছে ভাই, এখানে হুটা উজ্জ আছে, এটা পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু V3, এটা দেখতে প্রেজেন্ট পার্টিসিপল মনে হলে এটা পাস্ট পার্টিসিপল, এটা না। উত্তর হবে নিডিং, এখানে হুটা উজ্জ আছে। পিপুল হু ব্যাডলি, পিপুল হু ব্যাডলি নিডস, কথা বুঝছেন কেন? এস হইতো, বা সরি এস হইতো না, পিপুল যেহেতু প্লুরাল, হু নিড, এই হু নিডটা উঠে নিডিং কেন হলো? এইটা 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 যদি জানতে চান, না না নিডেড কেন হবে? আপনার কাছে বই থাকলে বই দেখে উত্তর করার চেয়ে, উত্তর না করা ভালো। অন্যভাবে নিয়েন না, বই দেখে যদি উত্তর করেন, এটার চেয়ে উত্তরটা ঢেকে রাখেন আপনার ডান পাশে। জাজ ইউর সেলফ, দিস ইজ দ্য প্লেস, যেখানে ভুল হলে কোনো নেগেটিভ মার্ক নাই। দিস ইজ দ্য প্লেস টু জাজ ইউর সেলফ, নিজেকে জাজ করার একটা বড় জায়গা। সো বইটা থাকলে ডান পাশে উত্তরটা ঢেকে রাখেন। ইট কুড বি বেটার ফর ইউ, এটা আপনার জন্য মনে হয় ভালো হলে হতে পারে, তাহলে অবশ্যই হবে নিডিং, উত্তর হবে এইটা। এই ফ্র্যাকশনটা, এই ক্লজটা, রিডাকশনটা আপনাকে বুঝতে হলে, যেমন দেখেন, আমি যদি আপনাকে বলি যে এই বাক্যটা আমি আপনাকে যদি বলি, পিপুল হু ওয়াক ইন দ্য মর্নিং, পিপুল হু ওয়াক ইন দ্য মর্নিং, যারা সকালে হাঁটে, ক্যান গেট এ গুড হেলথ, তারা ভালো স্বাস্থ্য পেতে পারে। আচ্ছা, এই সেম বাক্যটা খেয়াল করে দেখেন, এভাবেও লেখা যায়, রিডিউস করে, পিপুল ওয়াকিং ইন দ্য মর্নিং, পিপুল ওয়াকিং ইন দ্য মর্নিং ক্যান গেট এ গুড হেলথ। খেয়াল করেন এই পার্থক্য দেখেন তো ভাই, এই বাক্য দুটার পার্থক্য কি দেখেন? এই যে এখানে আছে দেখেন হু ওয়াকিং ইন দ্য মর্নিং, এখানে আছে দেখেন, সরি, হু ওয়াক ইন দ্য মর্নিং, এখানে আছে দেখেন ওয়াকিং। এ বাক্যের মূল বাক্য হচ্ছে পিপুল ক্যান গেট এ গুড হেলথ, পিপুল ক্যান গেট এ গুড হেলথ। এই বাক্যটা, ওপরের বাক্যটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর নিচের বাক্যটা হচ্ছে দেখেন সিম্পল সেন্টেন্স। ভালো করে খেয়াল করে দেখেন, উপরের বাক্যটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর নিচের বাক্যটা হচ্ছে আপনার সিম্পল সেন্টেন্স। কথা কি বুঝতেছেন? অবশ্যই সিম্পল সেন্টেন্স, এবং সেম অর্থ দিচ্ছে। ইউ ক্যান ইমাজিন, এর ভিতরে কোনো পার্থক্য নয়। অর্থগত, মিনিংয়ে কোনো পার্থক্য নাই। এইটাই হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল। এই যে রিডিউস হচ্ছে কিভাবে, হুটা উঠে যাচ্ছে কিভাবে, এরপরে এখানে এখানে ওয়াক হবে, ওয়াকিং না, ওয়াক ইন দ্য মর্নিং, এটা উঠে যাচ্ছে কিভাবে? কথা কি বুঝতেছেন কিনা? এটা উঠে যাচ্ছে কিভাবে খেয়াল করে দেখেন, এইটা গুরুত্বপূর্ণ। এইটা উঠে যাচ্ছে কিভাবে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কথা কি বুঝতেছেন? এইটা উঠতেছে কিভাবে, দিস ইজ ইম্পর্টেন্ট। এই কারণে এইটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ, দিস ইজ অ্যাডজেক্টিভ ক্লজ। এইটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ। এইটা আপনাকে জানতে হলে অবশ্যই ফ্রেজের ক্লাসটা দেখতে হবে, তবেই আপনি এটা পারবেন বলেই আমার বিশ্বাস। সো আগামীকাল দুপুর 12টায় আমি ফ্রেজের ক্লাস আপলোড দিব। কারা কারা এটা করতে চান, ইয়েস লেখেন অথবা ইনশাআল্লাহ লেখেন প্লিজ। হু আর ওয়ান্ট টু অ্যাটেন্ড দোজ ক্লাস, কারা এটা লিখতে চান প্লিজ, কারা দেখতে চান প্লিজ। গুরু আসসালামু আলাইকুম। হ্যাঁ গুরু আসসালামু আলাইকুম। গুরু লাইভটা যদি একটু শেয়ার দিতেন। জি গুরুজি। আচ্ছা, কথা কি বুঝাইতে পারছি? দেখেন, আচ্ছা, এই পার্থক্যগুলো এগুলো মুখস্থ বিষয় না, দিস ইজ দ্য ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং। এই বিষয়গুলো আপনাকে বুঝে কাজ করতে হবে। যাই হোক, এগুলো অনেকগুলো গল্প আছে। আচ্ছা দেখেন 20 নম্বরে যেটা বলছে, 20 নম্বর বলছে দেখেন ন্যাচারাল রিসোর্সেস। এই যে রিসোর্সেসটা হচ্ছে নাউন আর ন্যাচারালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এল থাকলে মনে রাখবেন, এল থাকলে অ্যাডজেক্টিভও হয়, আবার ভার প্লাস এল থাকলে নাউন হয়, এবং এটা ভার্বাল নাউনও হয়, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনও বলা যায়। খুবই সিম্পল। এই যে দেখেন ন্যাচারাল রিসোর্সেস। আচ্ছা,
প্রোভাইড প্রদান করে। ভার্বের সাথে দেখেন এস বাই এস, সরি নাউনের সাথে এস বাই এস, দেখেন ভার্বটা এস বাই এস মুক্ত। এই কথাগুলো আমি এর আগে অনেকবার বলছিলাম। আমি যদি বলি দা বয় তাহলে হবে হচ্ছে আপনার গোস। যদি বলি হচ্ছে বয়েস তখন হবে হচ্ছে গো। নাউনের সাথে যদি এস যুক্ত না হয়, ভার্বের সাথে এস যুক্ত হয়, আর নাউনের সাথে এস যুক্ত হলে ভার্ব থাকে এস মুক্ত। এইটাই বেসিক্যালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বক্তব্য। ওকে, তাহলে খেয়াল করে দেখেন রিসোর্সেস ভার্ব মানে ভার্বের সাথে কিন্তু এস বাই এস নাই, নাউনের সাথে এস বাই এস আছে, ভার্বের সাথে এস বাই এস নাই। আচ্ছা, ন্যাচারাল রিসোর্সেস প্রোভাইড দেয় দ্য র ম্যাটেরিয়ালস, আমাদের কিছু কাঁচামাল দেয়। আচ্ছা, ভালো কথা, কাঁচামাল দেয়। টু দেখেন ড্যাশ যেই কাঁচামালগুলো নিডেড, যেই কাঁচামালগুলো প্রয়োজন টু প্রডিউস ফিনিশ গুডস। আপনি কি বলতে পারেন এই যে ফিনিশ, খেয়াল করে দেখেন গুডস হচ্ছে নাউন গুডস, আর ফিনিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। ইয়েস, দিস ইজ পাস্ট পার্টিসিপল, দিস ইজ পাস্ট পার্টিসিপল। না হাসি মধু, আপনাদের নেতিবাচক কমেন্টে ওই প্রশ্নটা সলভ দেওয়ার মানসিকতা হারাই গেছে। চেষ্টা করলে সময় নিয়ে সলভ করলে পারতাম, কিন্তু আপনাদের এই নেতিবাচক মানসিকতায় হৃদয়টা মরে গেছে আর কি, এই কারণে এটা সলভ দেয় নাই। হাসি মধু মাফ করে দেন বোন আমার। আচ্ছা, অবশ্যই হুইস হবে না, হুইস নিডস হবে, অবশ্যই না, হুইস নিডস হবে না, না হুইস নিডস হবে না। হুইস আপনি যদি বলেন সি নাম্বার অ্যান্সার হবে, তাহলে এখানে দেন হুইস আর নিডেড, প্যাসিভ করতে হবে। এটার অনেক গল্প আছে, হুইস আর নিডেড। যদি সি নাম্বার অ্যান্সার করতে হয় তাহলে হুইস আর নিডেড, যেগুলো প্রয়োজন টু প্রডিউস ফিনিশ গুডস, সি নাম্বারটা অ্যান্সার করতে চাইলে এটা তো হবেই না, প্রেজেন্ট পার্টিসিপল হবে না। বি নাম্বার দিলে সমস্যা, দুইটা ভার্ব আছে কিন্তু কোনো লিঙ্কার নাই, বি নাম্বার হবে না, উত্তর এ হবে, অথবা সি নাম্বারটা হবে হুইস আর নিডেড। এই বাক্যটা কেমন, এই বাক্যটা দেখেন, খেয়াল করে দেখেন। আমি যদি বলি আপনাকে আই হ্যাভ এ বিউটিফুল গ্লাস, খেয়াল করে দেখেন, আই হ্যাভ এ বিউটিফুল গ্লাস। এবার খেয়াল করে দেখেন, মনে করেন হুইচ ওয়াজ ব্রোকেন, যেটা ভেঙে ফেলেছে, হুইচ ওয়াজ ব্রোকেন বাই নামিরা, যেটা আমার মেয়ে আছাড় মেরে ভাঙছে, হ্যাঁ নামিরা। ওকে, আচ্ছা, এই বাক্যটাই যদি খেয়াল করে দেখেন, এই যে হুইচ দ্বারা কারে বোঝাচ্ছে, হুইচ দ্বারা বোঝাচ্ছে কারে, খেয়াল করেন, হুইচ দ্বারা বোঝাচ্ছে গ্লাসকে, গ্লাস। হুইচ দ্বারা কারে বোঝাচ্ছে, হুইচ দ্বারা বোঝাচ্ছে এই যে খেয়াল করে দেখেন গ্লাসকে। হ্যাঁ, এই বাক্যটা যদি আপনি রিডিউস করে লেখেন, আই হ্যাভ এ বিউটিফুল গ্লাস ব্রোকেন বাই নামিরা। আপনাকে এই ফ্যাক্টরগুলো রিডিউস কেমনে হচ্ছে, এই ফ্যাক্টরগুলো যদি না বুঝে আপনি লাফালাফি করেন কোনো কাজ হবে না। এই রিডিউসটা কেমনে হচ্ছে এইটা যদি না বুঝে লাফালাফি করেন, না এটা হাসি মধু, এটা কোনো ব্যাপারই না। তুমি ইয়েতে আসো, প্রাইমারি গ্রুপে আসো, আমি ফ্রেজের ক্লাস আপলোড দিব, এটা দেখলে এটা পারবা বোন আমার। এভাবে বাক্য লেখা যায়, এভাবে অনুবাদ করা যায়, এটাই অনুবাদ। ধরো না যে নামিরা ভেঙে ফেলছে আমার একটা সুন্দর গ্লাস, নামিরা ভেঙে ফেলছে, নামিরা কর্তৃক ভাঙ্গা হয়েছিল। খেয়াল করে দেখো, এটা প্যাসিভ সেন্স, ইয়েস এটা হচ্ছে প্যাসিভ, আর এটা এই কারণে ব্রোকেন, V3 পাস্ট পার্টিসিপল। এটা কঠিন কিছু না। তুমি যদি ফ্রেজের ক্লাস করো, ফ্রেজের ক্লাস দেখলে ক্লজ রিডাকশন দেখো, কেননা ক্লজের সাথে অ্যাডজেক্টিভ ফ্রেজের সাথে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ওতপ্রোত জড়িত। অ্যাডজেক্টিভ পার্টিসিপল যেভাবে অ্যাডজেক্টিভের কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল দ্বারা অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করা যায়, প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল দ্বারা অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করা যায়। এইটা তোমাকে বুঝতে হবে, এটার গল্প আছে শোনা। হতাশ হতে হয় না, দ্রুত হাল ছেড়ে দিতে হয় না, গলা চেপে ধরতে হয়। এই গলা চেপে ধরতে পারো না বলেই জব হয় না। তোমার বাবাকে ধরো, তুমি একটা ছেলে এক্স, তোমার নাম এক্স, তোমার বাবাকে কেউ মারছে অন্যায়ভাবে বা বাজারের ভিতরে অপমান করছে। তুমি বাসায় যাওয়ার পরে যদি এইটা শোনো, তুমি তোমার সাধ্যমতো শক্তি দিয়ে ওই লোকটার, যদি তোমার সুযোগ থাকে, গলা চেপে ধরবা কিনা। ইংলিশের গলাটা চেপে ধরতে হয়,
না হলে হয় না, হাল ছেড়ে দিতে হয় না, একবার না পারলে 10 বার। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো এই দুটা বাক্যের পার্থক্য কোথায়। এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্স, অ্যাক্টিভ সেন্স, এই কারণে এটা হচ্ছে দেখো প্রেজেন্ট পার্টিসিপল। এইটা হচ্ছে দেখো এটা হচ্ছে প্যাসিভ সেন্স, এই কারণে দেখো পাস্ট পার্টিসিপল। দিস ইজ পাস্ট পার্টিসিপল। কথা কি বুঝতেছো? তোমরা বললে আমি এই ক্লাসের পরেই রাত এই শেষ করেই আমি ফ্রেজের ক্লাস আপলোড দিব। ইয়েস, তোমরা বললে ক্লাস শেষে আমি ফ্রেজের ক্লাস আপলোড দিব। ক্লাসটা দেখো, আমার বিশ্বাস তোমরা বিষয়টা ভালো করে বুঝবা। ক্লাস শেষ করেই দিব। কারা কারা এই লাইভ ক্লাস শেষেই ফ্রেজের ক্লাস চাও? হাত তোলো। ইয়েস লেখো, ইয়েস লেখো, কিচ্ছু চাই না, ইয়েস লেখো সবাই। এটা না বুঝলে এগুলো পারবা না, ওই ক্লাস করে এগুলো করবা, দেখবা সেই মধু মধু, ও কিরে মধু মধু মনে হবে, সত্যি মধু মনে হবে, বাস্তবতা বললাম। যাই হোক আসো, এই যে দেখো পিপুল, খেয়াল করে দেখো পিপুল, সেম এই বাক্যের মূল বাক্যটা কি জানো? পিপুল ডু নট গেট ম্যানি অফ দ্য আরবান ফ্যাটিলিসিস, মানে পিপুল ডু নট গেট, পায় না, এই বাক্যের মূল বাক্য। তুমি যদি মনে করো এখানে একটা ভার বসবে, হাতে হারিকেন আর এরপরে বাঁশ, এই বাক্যের মূল বাক্যটাই হচ্ছে পিপুল ডু নট গেট ম্যানি অফ দ্য আরবান ফ্যাসিলিটিস, জনগণ আরবানের যে সুযোগ সুবিধা, শহরের সুযোগ সুবিধা পায় না। কারা? এই যে ধরো যারা এখানে হু, এটা লিভস দিতে পারবে না, পিপুল লিভ ইন দ্য ডু নট গেট, না, এটা হয় না। দুটা ভার্ব কনজাংশন ছাড়া হয় না। কিছু বাক্য লেখা যায়, যেমন 37 বিশেষ একটা প্রশ্ন ছিল যে দিস ইজ দ্য পেন আই লস্ট। খেয়াল করো, দিস ইজ দ্য পেন আই লস্ট, এখানে দেখো একটা ভার্ব, এখানে একটা ভার্ব। দেখো তো এই বাক্যটা পড়লে তোমার ফিল হয় কিনা? একটা কনজাংশন উজ্জ আছে। দেখো এই বাক্যটা পড়লে তোমার ফিল হয় কিনা? দেখো এই বাক্যটা পড়লে তোমার ফিল হয় কিনা যে এখানে একটা কনজাংশন আছে? কেমন ফিল হয়? হ্যাঁ, বা বলো, হোয়াট টাইপ অফ ফিল ইউ গট? ইয়েস, অবশ্যই জড়িত সাবরিনা, অবশ্যই জড়িত। গ্রামারটা এমন, তোমরা নাউন শিখে এসে নাউন ভুলে যাও, প্রোনাউন শিখতে নাউন লাগে, প্রিপোজিশন শিখতে নাউন লাগে, অনেক গল্প আছে এর মধ্যে, অনেক গল্প আছে, ইন্টার কানেক্টেড অনেক বিষয় আছে। তাহলে খেয়াল করে দেখো, এখানে দেখো একটা দ্যাট, একটা উজ্জ আছে। হ্যাঁ, এরকম কিছু একটা বাক্য হতে পারে, দ্যাট অথবা হুইচ উজ্জ আছে। এই কারণে দেখো প্রথম কথা হচ্ছে এ নাম্বারটা হবে না, এ নাম্বার না হলে বি নাম্বারটা হবে না, টু লিভ হবে না, হবে হচ্ছে লিভিং। তুমি যদি বাক্যটা হু দিয়ে লিখতা তাহলে হয়তো দ্য পিপুল হু, যারা লিভ বাস করে, ইন দ্য ভিলেজ, যারা গ্রামে বাস করে, এই গ্রামে বাস করা মানুষগুলো ডু নট গেট, পায় না, ম্যানি অফ দ্য আরবান ফ্যাসিলিটিস, আরবান ফ্যাসিলিটির অনেক কিছুই পায় না। এখন তোমরা বলো তো এই বাক্যে ম্যানি কোন পার্টস অফ পিস? দেখি আলভি কমেন্ট করো, এই বাক্যে ম্যানি কোন পার্টস অফ পিস? অনেক পারো আমি জানি, তোমরা পেরে একদম মনে করো, অনেক পারো, বলো তো এই বাক্যে ম্যানি কোন পার্টস অফ পিস? দেখি প্লিজ বলো, এই বাক্যে ম্যানি কোন পার্টস অফ পিস? হ্যাঁ তামান্না, থ্যাংক ইউ, ওয়েল ডান তামান্না সুলতানা বিথি, আল্লাহু আকবার। বোন ফিলিংস পাচ্ছেন তাহলে, তাই তো? থ্যাংক ইউ। ম্যানি অনেকেই ভুল করবেন, আপনার কাছে মনে হবে এটা ডিটারমিনার। দেখি আপনাদের কমেন্টগুলো পড়তে চাই এবার, কারা কারা কমেন্ট করবেন ম্যানি নিয়ে। এ বাক্য পড়ে ফেলেন, পড়ে আমারে বলেন ম্যানি কোন পার্টস অফ পিস, তাহলে বুঝবো আপনারা অনেক কিছু পারেন, না পারলে লাভ নাই। আল্লাহ যেন দ্রুত একটা বিকল্প রিজিকের ব্যবস্থা করে দেয়। রোমানা আক্তার, আমি যদি একটা দুষ্টু উদাহরণ দেই আপনার খারাপ লাগবে। থ্যাংক ইউ। যারা যারা লিখতেছেন খেয়াল করে দেখেন, একটা বিষয় মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, ম্যানি বয়েস, এই ম্যানিটা হচ্ছে ডিটারমিনার, কিন্তু যদি বলা হয় ম্যানি অফ দ্য বয়েস, এই যে পজিশনগত একটা পার্থক্য আছে না নাই? ডিটারমিনারের পরে প্রেপোজিশন বসে, এমন কথা তো শোনেন নাই? আমি উদাহরণগুলো প্রায় উদাহরণগুলো দেই, একটা ইয়াং লেডি আর একটা ইয়াং বাইকার,
পিছনে মাইয়াটা সুন্দরী বাইকারকে জড়াই ধরে যাচ্ছে R15-এ, মাঝে মাঝে শুয়ে পড়ে মনে করে বেড। আপনার কি মনে হয় ওটা ভাইগনার খালা যাচ্ছে, ইয়াং খালা? আপনি বোঝেন না, পার্থক্য আছে না? এখানে ম্যানির পরে নাউন আছে, এখানে ম্যানির পরে প্রেপোজিশন আছে। পজিশনগত পার্থক্য বোঝেন না? আবার সেই বাইকে, ঢাকা শহরে সেই বাইকে পেছনে ওঠে বাইকার আর সুন্দরী মাইয়ার সামনে ব্যাগ থাকে। ও কারা? ওরা উবার চালক। আপনি বোঝেন না? তো পজিশনগত একটা পার্থক্য আছে। ইচ্ছা হলো বলে দিলেন না, ম্যানি এখানে অ্যাডভার্ব না, ম্যানি অ্যাডভার্ব না, ম্যানি অ্যাডজেক্টিভ না, ম্যানি একটা প্রোনাউন। এই যে ম্যানি অফ ছিল, এই যে দেখেন ম্যানি ডোন্ট গেট ম্যানি অফ দ্য আরবান ফ্যাসিলিটিস। আরবান সুযোগ সুবিধার, শহরের সুযোগ সুবিধার অনেক কিছুই গ্রামে বসবাসকারী মানুষজন পায় না। এটা মূল বাক্য। কথা বুঝতেছেন? গ্রামে বসবাসকারী মানুষজন পায় না, এটা হচ্ছে মূল বাক্য। আপনি সবই বোঝেন, কিন্তু এমন একটা ভাব করেন আপনি ভাজা মাছ উল্টো খাইতে জানেন না, অথচ আপনি কয়েকটা কাঁচা মাছ খেয়ে ফেলছেন। নিজের কথা একটু ভাবেন, অতীতে ফ্ল্যাশব্যাকে যান, আপনি ভাজা মাছ উল্টো না, কয়েকটা কাঁচা মাছ খাইছেন, গ্যারান্টি। ম্যানি 100% এখানে অ্যাডভার্ব, প্রোনাউন, 100% প্রোনাউন। সুযোগ সুবিধার অনেকগুলোই পায় না। কারা? যারা গ্রামে বাস করে। এই যে দেখেন লিভিং, এইটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে 22 নম্বরে কি বলছে দেখেন, দ্য ম্যান। খেয়াল করেন, দ্য ম্যান বাক্যটাকে বলছেন। খুব ভালো করে মনে রাখবেন, শোনেন, খুব ভালো করে মনে রাখবেন। আমি যদি বলি অ্যানি অফ, এরপরে ঠাডা মুখস্থ করেন না, ওয়ান অফ, এরপরে মনে রাখবেন সাম অফ, এরপরে মনে রাখবেন মাছ অফ, এরপরে মনে রাখবেন ইচ অফ, এরপরে মনে রাখবেন আইদার অফ, এরপরে মনে রাখবেন নেইদার অফ। এই যে এই ফিগারে যারা আসবে, সব হচ্ছে প্রোনাউন। সব কি? প্রোনাউন। এটা মনে রাখবেন, এই ফিগারে যারা আসবে অল আর প্রোনাউন। এই ফিগারে, এদের ভিতরে যাদের ফিগার দেখবেন অল আর হচ্ছে প্রোনাউন। মাথায় ঢুকছে বাচ্চারা? এই ফিগারে যারা আসবে অল আর প্রোনাউন। তারান্নুম কঠিন লাগবে, কেননা রসদ নাই। সোনা কিনতে গেছেন 1,70,000 টাকা ভরি, 80,000 টাকা নিয়ে সোনা গেলে আপনার হাফ ভরিও তো দিবেন। 1,70,000 টাকা ভরি, 80,000 টাকা নিয়ে গেছেন, তাও তো 5,000 টাকা কম। কাজ হবে? গ্যাপ, তথ্য না থাকলেই গ্যাপ মনে হবে, বাস্তবতা। যাই হোক, বাদ দেন, উত্তর বি। কি বলছে দেখেন, দ্য ম্যান। এ বাক্যের মূল বাক্য হচ্ছে দ্য ম্যান ওয়াজ টেকেন। আপনি এতটুকু বলেন তো, দ্য ম্যান ওয়াজ টেকেন, এই এতটুক বাক্যের অনুবাদ বলেন তো। মানে আমি দেখছি যারা কমেন্টে লাফালাফি করে, এরা অ্যাক্টিভ প্যাসিভে ভালো করে বোঝে না, আর আমার জিআর ইসিমেট বোঝাইতে আসে। কথা বলছেন? মানে আপনার নিজের যোগ্যতার তলানিতে মাটি নাই, আপনি আমার যোগ্য নিয়ে টানা হেঁচড়া করেন। ভাবেন এ আজব বাঙালি রে ভাই। এই 4টা শব্দের বাংলা বলেন তো। আমি আজকে ক্লাস আপলোড দিব, আল্লাহ দোহাই ক্লাসটা দেখেন, আপনার আর খারাপ লাগবে না। বলেন কি হবে এটা? এই 4টা শব্দের বাংলা বলেন। মানুষটাকে, এটা প্যাসিভ, দ্য ম্যান ওয়াজ টেকেন, এটা বিভার প্লাস ভি3 আছে। মানুষটাকে নেওয়া হয়েছিল কোথায়? টু দ্য হসপিটাল। দেখেন, হসপিটালের আগে আর্টিকেল বসে না। কেন বসে না? যদি সেবা নিতে যায়, তাহলে মানুষটাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালের আগে দেখেন কোনো আর্টিকেল নাই, সবই গ্রামার মেনে হয়। আপনি বলেন ফ্রি হ্যান্ড রাইটিং পারি না,
অথচ এগুলোই হচ্ছে সেই দুর্বার ফ্রি হ্যান্ড রাইটিং। আপনি নাকি ফ্রি হ্যান্ড রাইটিং পারেন না, অথচ এগুলোই ফ্রি হ্যান্ড রাইটিং। তাহলে দ্য ম্যান মানুষটাকে, দ্য ম্যান, খেয়াল করে দেখেন। এবার কথা হচ্ছে ইনজুর্ড হবে, হ্যাড ইনজুর্ড হবে, না বিং ইনজুর্ড হবে, না হু ইনজুর্ড হবে? বলেন। মানুষটাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, বলেন। তাহলে ইনজুর্ড, বিং ইনজুর্ড না, এটা বিং ইনজুর্ড দিলে হবে না। বিং ইনজুর্ড মানে ইনজুর্ড হয়ে, সেই আহত মানুষটিকে, ইতোমধ্যে আহত মানুষটিকে, এটা উত্তর হবে না। এটা অর্থ দিলে যায় না। আমি যদি আপনাকে বলি বিং এ ডক্টর, বিং এ ডক্টর, ডাক্তার হয়ে আই ওয়েন্ট টু ভিলেজ, আমি গ্রামে গিয়েছিলাম, না। আহত, আমাকে কেউ আহত করছে, এটা হবে না। তার কারণ আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল আছে। অ্যাক্টিভ সেন্সে প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্যাসিভ সেন্সে পাস্ট পার্টিসিপল হয়। এটার অনেকগুলো গল্প আছে, আমি ক্লাস আপলোড দিলে আপনারা বুঝবেন। বিং ইনজুর্ড হবে না, প্রেজেন্ট পার্টিসিপল হবে না। সমস্যা একটাই, বিং ইনজুর্ড হবে না। সো হ্যাড ইনজুর্ড হবে না, হু ইনজুর্ড হবে না, কেননা তাকে কেউ আহত করছে। কেউ নিজে নিজে আহত হয় না। যে ওই যে হাত কাটে পা কাটে, এক একটা বলদ, কোনো মাইয়া পোলার জন্য হাত কাটে পাত কাটে, এগুলো বলদ। ওকে, আচ্ছা, অ্যান্সার এ। তারপরে কি বলছে দেখেন, হ্যাভিং গেইন, আর কিচ্ছু নাই, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল মনে রাখবেন, পারফেক্ট পার্টিসিপল খুবই সহজ সরল। পারফেক্ট পার্টিসিপল সহজ সরল, এর কোনো প্যাঁচ নাই। হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং গেইনড, এটা V3। এটা আপনি এভাবে লিখতে পারতেন প্রেজেন্ট পার্টিসিপলে, গেইনিং ট্রুথ, কিপ ট্রুথ। ওকে, হ্যাভিং ট্রুথ, কিপ ট্রুথ, গেইনিং ট্রুথ, কিপ ট্রুথ। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা পারফেক্ট পার্টিসিপল বলা হয়। আর পারফেক্ট পার্টিসিপলের জায়গায়, না না জাকির হোসেন, হু ইনজুর্ড হবে না রে ভাই, পারফেক্ট পার্টিসিপলের জায়গায় এটা পারফেক্ট পার্টিসিপল, সহজ কথা। এখানে আপনি চাইলে লিখতে পারতেন গেইনিং ট্রুথ, কিপ ট্রুথ। আচ্ছা, এরপরে আসেন কি বলছে দেখেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এক্সাম্পল অফ ভার্বাল নাউন। এবার খেলা শুরু। ভার্বাল নাউন, ভার্বাল নাউন নিচের কোনটিকে বলা হচ্ছে দেখেন, ভার্বাল নাউন, তাই তো। ভার্বাল নাউনের গঠন কি, দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ। তাহলে এটা স্ক্যান করেন, খোঁজেন। এটা জেরান, গুড এক্সারসাইজ, গুডে রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট, ডিফিকাল্টে অ্যাডজেক্টিভ, অবশ্যই কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট থাকলে উত্তর হবে কমপ্লিমেন্ট। এই যে দেখেন, দা রাইটিং অফ অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট, এটাই আমাদের হচ্ছে ভার্বাল নাউন। গুড লেটার রাইটিং হয় না বাক্য, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রাইট এ গুড লেটার, এটা বাক্য হয়, কিন্তু এখানে কোনো ভার্বাল নাউন নাই। তাহলে উত্তরটা আমাদের বি নাম্বারটা হবে। হ্যাঁ, তাহলে বি নাম্বারটাই উত্তর হিসাবে নিলাম, কোনো সমস্যা নাই। এরপরে কি বলছে আসেন, ভার্বাল নাউন ক্লোজ টু, ভার্বাল নাউন কার সাথে রিলেটেড? নাউন কখনো অ্যাডজেক্টিভের সাথে রিলেটেড হয় না। পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপলও পাস্ট পার্টিসিপলের বংশধর। অ্যাডজেক্টিভ মানে তো অ্যাডজেক্টিভ, অবশ্যই জেরান হবে। তাহলে ভার্বাল নাউন যেহেতু নাউন, তাহলে কার সাথে সম্পর্কিত? জেরান্ডের সাথে সম্পর্কিত। 26 নম্বর কি বলছে দেখেন, আই লাইক, আমি পছন্দ করি, ট্রাভেলিং, তাহলে কি পছন্দ করি? ট্রাভেলিং টু ডিফারেন্ট প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য সেন্টেন্স। এই বাক্যে আমরা মানে ভার্বাল নাউন কারে বলবো বলেন? ভার্বাল নাউন কারে বলা যায়? মনে রাখবেন, জেরান্ডই হচ্ছে ভার্বাল নাউন, কিন্তু সকল ভার্বাল নাউন আবার জেরান্ড নয়। ভার্বাল নাউন দুইভাবে গঠন করা যায়। কয়ভাবে? দুইভাবে, দা প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অফ, আবার সাফিক্স দিয়ে ভার্বাল নাউন গঠন করা যায়। এই কারণে সকল ভার্বাল নাউনই জেরান এমনটা বলা যাবে না। সাফিক্স যুক্ত ভার্বাল নাউনকে জেরান বলা যাবে না, ওর সাথে আইএনজি থাকে না। আইএনজি দিয়েও ভার্বাল নাউন গঠন করা যায়, সাফিক্স দিয়েও ভার্বাল নাউন গঠন করা যায়, যেটা একটু আগে বললাম। যেমন ধরেন ডিনাই ধরেন এল, ডেনিয়াল। এরপরে ধরেন সারভাইভ থেকে সারভাইভাল, এগুলোই হচ্ছে ভার্বাল নাউন। সো অবশ্যই অ্যান্সার হচ্ছে আপনার এ নাম্বারটা। এরপরে 27 নাম্বার বলছে, আপনারা তো এই জাতীয় বাক্য চান। এই জাতীয় বাক্য বলতে দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ,
এই জাতীয় বাক্য স্ট্রাকচার দেখবেন, পাটাপাট অ্যান্সার করবেন, চাকরি হবেন, বিয়ে করবেন, বাচ্চা হবে, বাংলা সিনেমার মতো। অনেস্টলি আপনারা এইগুলো চান রে ভাই। আপনাদের আবার জিআর ইজিমেট পড়াবো কেমনে? আমি ধরেন পারি না, কিন্তু আপনি কখনো সাহস করছেন হাত দেওয়ার? আপনি কখনো সাহস করছেন হাত দেওয়ার? আপনার অপারগতাকে আপনি আমার উপর চাপাই দেন কেন বলেন? খেয়াল করে দেখেন প্লিজ। তাহলে দ্য রিডিং অফ, তাহলে অবশ্যই দ্য রিডিং অফ বুকস ইজ এ গুড প্র্যাকটিস। ওকে, তাহলে অবশ্যই, এই যে অবশ্যই, এটাকে আমরা কি বলবো? ভার্বাল নাউনই বলবো, রাইট? আচ্ছা, কোনো সমস্যা নাই। এবার আসেন, তাহলে অ্যান্সার হচ্ছে ভার্বাল নাউন। 28 নম্বর কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি ইজ অ্যাক্টিভ উইথ ভার্বাল নাউন উইথ প্রেপোজিশন অ্যান্ড অবজেক্ট? খেয়াল করে দেখেন, নিচের কোনটি অ্যাক্টিভ, আবার বলতেছে ভার্বাল নাউন। খেয়াল করে দেখেন, শিপ্রা আপনার যদি অপমান মনে হয় তাহলে অপমান। খেয়াল করে দেখেন, আবার প্রেপোজিশনের অবজেক্ট, মানে কতগুলো বিষয় একসাথে দরকার। হ্যাঁ, কতগুলো বিষয় একসাথে দরকার। দেখেন ভাই, যখন আমি রাস্তায় বাইক চালাই, রিক্সাওয়ালা থেকে সাবধানে থাকি। উনার অসাবধানতায় যদি আমার বাইকে ধাক্কা লেগে যায়, আমি পড়ে যাই, আমি বাইক থেকে উঠে উনার উপর ফাপড় নিতে পারবো, কথা সত্য। কিন্তু এই ফাপড় নিয়ে যে ধরেন, এই তুমি এই ক্ষতি করলা কেন, তোমার দোষ, এই যে তোমার দোষ, এইটা বলাতে আমার ক্ষতিটা আর কোনোভাবে ব্যাক আসবে না। বেটার আমি ওর থেকে 10 হাত দূরে থাকি। এটার নাম সাবধানতা। আমার কথা বুঝতেছেন? আমি পড়াইলেও আপনাকে পড়ে জব পাইতে হবে, আমি না পড়াইলেও আপনাকে পড়ে জব পাইতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করছেন, টিউশনির জ্বালা, বিভিন্ন নাটক সিনেমা হয় বইয়ের জ্বালা, টিউশনির জ্বালা দেখছেন? টিউশনির জ্বালা, আপনি পড়াবেন 1 ঘন্টা করে, 1.5 ঘন্টা করে, আপনার সাথে চুক্তি, ও সারাদিন বাড়িতে থাকে, রেজাল্ট খারাপ করলে শালা আপনার বদনাম আগে। এরে 24 ঘন্টায় আমি পড়াবো 1-1.5 ঘন্টা, তাও সপ্তাহে 3 দিন বা 4 দিন। আমি প্রথম টিউশনি একটা পাইছিলাম বড়, স্বপ্নের মতো, 1,500 টাকা, মাসে 20 দিন, সপ্তাহে 5 দিন, আবার 2 ঘন্টা। ও টিউশনি না রে, জীবনের জ্বালা। 5 মিনিট হলে ঝামেলা আছে। 1,500 জন্য তখন মনে হচ্ছিল 1,500 টাকা অনেক টাকা, বাস্তবতা তাই। ও সারাদিন আপনার সামনে, ও পড়ে না, শালা ওই দোষ আমার। আই কিচ্ছি রে, আপনি শালা পড়েন না, আর নে আমার উপর দোষ দিয়ে, আমার উপর দোষ দিলে কি আপনার চাকরি হবে? এই জায়গায় আপনি বাইকালা, আমি রিক্সালা, আমার উপর দোষ দিয়ে কি আপনার চাকরি হবে রে? তাহলে দোষ দেন। মাথায় ঢুকছে বলেন? তাহলে কি বলছে? আসেন অ্যান্সার হবে, অ্যান্সার হবে দেখেন, এই যে ডি নাম্বারটা, দ্য লঞ্চিং অফ ভার্বাল নাউন প্রেপোজিশনের অবজেক্ট। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, খেয়াল করে দেখেন, কল মি, আমাকে ফোন দাও, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। খেয়াল করে দেখেন, আচ্ছা কল মি, আচ্ছা ভালো কথা, কল দেন, ইচ্ছা হলে দেন, না হলে না দেন। কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, যদি তোমার কোনো সমস্যা থাকে, রিগার্ডিং, ইয়েস, এই যে দেখেন রিগার্ডিং, 43 বিশেষ আসছে, এটা হচ্ছে প্রেপোজিশন, এটা হচ্ছে পার্টিসিপিয়াল প্রেপোজিশন। কথা কি বুঝতেছেন? পার্টিসিপিয়াল প্রেপোজিশন, ইয়েস, এটাকে কোনোভাবে রিগার্ড মানে হচ্ছে গ্রাহ্য করা, রিগার্ড, কাউকে গ্রাহ্য করা, বা বলতে পারেন মেনে চলা। কি চলা? মেনে চলা। রিগার্ড মানে মেনে চলা, রিগার্ড থেকে হচ্ছে রিগার্ডিং। তাহলে এটা অবশ্যই হচ্ছে প্রেপোজিশন, কোনোভাবেই কনজাংশন বলা যাবে না, এটা অ্যাবাউট অর্থে প্রেপোজিশন। কিছু প্রেজেন্ট পার্টিসিপল আছে বা পাস্ট পার্টিসিপল আছে যারা প্রেপোজিশনের মতো কাজ করতে পারে, এদেরকে বলা হয় পার্টিসিপিয়াল প্রেপোজিশন। কি বলা হয়? পার্টিসিপিয়াল প্রেপোজিশন বলা হয়। আসেন 30 নম্বর কি বলছে দেখেন, দেয়ারটা হচ্ছে দেখেন অ্যাডভার্ব, দেয়ার ওয়াজ। আচ্ছা ভালো কথা, স্মল রিসেপশন, ফলোইং হি ওয়েডিং, এই যে দেখেন ফলোইং মানে মনে রাখবেন হচ্ছে পরে, ইয়েস, ফলোইং মানে হচ্ছে পরে, ফলোইং মানে কি? পরে। এটা 39তম বিসিএস এর প্রশ্ন। ফলোইং মনে রাখবেন পরে অর্থে প্রেপোজিশন। ফলোইং সবাই লেখেন, এটা ইয়েতে আসছিল, 46 আসছিল, এটা 39তম প্লাস 46 বা 45তমতে আসছিল।
পরে অর্থে প্রেপোজিশন। এই তিনটা লাইন সবাই ফলোয়িং সমান সমান পরে সমান সমান প্রেপোজিশন। আমার মৃত্যুর পরে আমার মেয়ে কি হবে? আমার মৃত্যুর পরে আমার মেয়ে আমার উত্তরাধিকারী হবে। ফলোয়িংটা পরে অর্থে প্রেপোজিশন। এ লেখেন না করে, ফলোয়িংটা পরে অর্থে প্রেপোজিশন। ঠিক আছে না? আচ্ছা, ইফ কন্ডিশনাল, ইফটা হচ্ছে কন্ডিশনাল। চলে যায় না, আরো 30টা প্রশ্ন সলভ করবো ইনশাআল্লাহ। ওকে, উই সলভ মোর 30 কোশ্চেন। চলবে, এইটা শুরু হয়েছে, এটা শেষ হবে না ইনশাআল্লাহ। একটু সময় দেন, আরেকটা বের করতেছি। ওকে ডান, গিভ মি টাইম। আচ্ছা, এবার দেখেন, খেয়াল করে দেখেন প্লিজ। আই নো নাথিং, আমি কিছুই জানি না। আইটা হচ্ছে সাবজেক্ট, নোটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কেন? নাথিংটা হচ্ছে অবজেক্ট, এটা একটা প্রোনাউন, এটা হচ্ছে আপনার ইনডিফিনাইট প্রোনাউন। আচ্ছা, কোনো ব্যাপার না। রিগার্ডিং এটা হচ্ছে প্রেপোজিশন। খেয়াল করে দেখেন কি অর্থে? অ্যাবাউট অর্থে। দিস ম্যাটার, এই ব্যাপারে আমি তেমন কোনো কিছুই জানি না। আচ্ছা, ভালো কথা, জানার দরকার নাই, তাহলে অবশ্যই প্রেপোজিশন। এই রিগার্ডিং ফলোয়িং রিগার্ডিং ফলোয়িং, এরা ব্যতীত, সরি, এরা প্রেপোজিশন। রিগার্ডিং অ্যাবাউট অর্থে, ফলোয়িং পরে অর্থে প্রেপোজিশন। এরপরে কি বলছে? সেম, এটা ডাবল হয়ে গেছে। আই নো নাথিং, আই জয়েন আ রাইডিং স্কুল। খেয়াল করে দেখেন, স্কুল ফর রাইডিং না স্কুল ইজ রাইডিং? আই জয়েন রাইডিং স্কুল। যদি একটা মাঝখানে ভুল করছে, অবশ্যই এটা হচ্ছে জেরান। স্কুল ফর রাইডিং, এটা স্কুল ফর রাইডিং অথবা ড্রাইভিং স্কুল। রাইডিং অথবা হতে পারে ড্রাইভিং স্কুল। এগুলো মনে রাখবেন কম্পাউন্ড নাউন, এগুলো জেরান, এগুলো অ্যাডজেক্টিভ, এগুলো জেরান এবং এটা অ্যাডজেক্টিভ, অবশ্যই অ্যাডজেক্টিভ। এটা পড়াইছি গত সোমবারে আমার পেজে ভিডিও অপশনে, জেরান পার্টিসিপলের ক্লাস দেখবেন, আমি আপনাদের এগুলো পড়াইছি। 4 নাম্বার কি বলছে দেখেন। আচ্ছা, 2 নাম্বারটা সেমই মনে হলো আমার। হ্যাঁ, 2 নাম্বারটা ডাবল হয়ে গেছে। 3 নাম্বার 4 নাম্বার বলছে দেখেন, এডুকেশন ইজ এনলাইটেনিং এডুকেশন ইজ এনলাইটেনিং। অবশ্যই এটা আমি আপনাকে ঠাটা মুখস্থ করতে বলছি, এটা এডুকেশনকে মডিফাই করতেছে। আমি আপনাকে বলছি বি ভার্বের পরে, আপনাদের মনে থাকার কথা, বি ভার্ব, যদি বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি পান, বি ভার্বের পরে খেয়াল করে দেখেন, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি পান, যদি চলমান কাজ হয়, চলমান কাজ, তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে যদি হয় কাজের নাম, 4 ভাবে চিন্তা করতে বলছি, জেরান। এরপরে যদি হয় কমপ্লিমেন্ট, দুটা সেম, কমপ্লিমেন্ট, এটা হচ্ছে জেরান। আরেকটা বলছিলাম মডিফাই, অর্থাৎ এই বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি সাবজেক্টকে যদি মডিফাই করে তাইলে হবে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। এই থিওরিটা আপনাকে দিছিলাম কিনা বলেন তো, মনে আছে কিনা বলেন তো? আই গিভ দোজ থিওরি, এই থিওরিটা আমি আপনাকে দিয়েছিলাম, রাইট? এটা হচ্ছে কমপ্লিমেন্ট না, এটা মডিফাই, এটা অবশ্যই পার্টিসিপল, এটা কমপ্লিমেন্ট না। দিস ইজ মডিফাই, এটা 100% পার্টিসিপল, 100% হচ্ছে পার্টিসিপল। 5 নম্বরে কি বলছে দেখেন, দ্য গার্ল, ইয়েস, এ বাক্যের মূল বাক্যটা কি জানেন? দ্য গার্ল ইজ মাই ডটার। ডটার হচ্ছে কমন নাউন, ডটার। এরপরে হচ্ছে গার্লটা হচ্ছে কমন নাউন, গার্ল। আচ্ছা, আমি এই প্রশ্নটা এর আগে কখনো করি নাই, আজকে একটু করি আপনাদের। বলেন তো, এডুকেশনকে আমরা কোন নাউন বলতে পারি? এই এডুকেশনকে কোন নাউন বলা যেতে পারে? ইট কুড বি কল্ড হুইচ নাউন? এটাকে কোন নাউন বলা যেতে পারে? ইয়েস, বলেন তো শুনি। ভাই বোনেরা, আপনারা শেয়ার করতে চান না, এটাই সমস্যা রে ভাই। বিনয়ের সাথে কমেন্ট বক্সে একটা রিকোয়েস্ট করছি, সে রিকোয়েস্টটা আপনারা রাখেন নাই। কথা দিচ্ছি 200তম পর্ব হবেই, টেনশন নাই, 200তম পর্ব অবশ্যই নিব, অবশ্যই 200তম পর্ব নিব।
থ্যাংক ইউ। আমার মনে হয় এডুকেশনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ছাড়া আর এর কিছু বেশি ভাবি না। এই প্রশ্নটা এর আগে কখনো করি নাই। থ্যাংক ইউ। এই যে চিন্তা বের করতে আমার ভাল লাগে। তাহলে এই যে দেখেন দ্য গার্ল ইজ মাই ডটার। মেয়েটা কে? মেয়েটা বলেন তো, মেয়েটা আমার কে? আচ্ছা মানে মেয়েটা আমার বোন। ডান্সিং, এইটা অবশ্যই গার্লকে মডিফাই করতেছে। হু ডান্স মানে হু ড্যান্সেস, এটা পার্টিসিপল, এটা জেরান না, পার্টিসিপল। দ্য ওল্ড ম্যান ইজ টায়ার্ড অফ ওয়ার্কিং, ইজ টায়ার্ড অফটা প্রেপোজিশন, মনে রাখবেন প্রেপোজিশনের পরে, এখানে হয়তো বা ব্যতিক্রম আছে, কিন্তু প্রেপোজিশনের পরে একটি মাত্র শব্দ ভার্বের সাথে আইএনজি, এটা 100% জেরান, 100% জেরান। আচ্ছা বলতে পারেন জেরান কোন নাউন? এই যে ওয়াকিং এটাও কিন্তু একটা নাউন, জেরান নাউন, তাই তো? এই ওয়াকিংটা কোন নাউন আমাকে বলেন তো শুনি। হ্যাঁ, জেরান কোন নাউন বলেন তো, বা ওয়াকিংটা কোন নাউন বলেন তো শুনি। প্লিজ টেল মি, ওয়াকিং বিলংস টু হুইচ নাউন? এটাকে আমরা কোন নাউন বলতে পারি? বলেন প্লিজ। ইয়েস, এই ওয়াকিংটাকে আমরা কোন নাউন বলতে পারি? ফ্যাক্ট। এগুলো ভাবতে হবে, ভাবতে শিখতে হবে, এগুলো ভাবতে হবে, ভাবা শিখতে হবে। জি না না, দ্য গার্ল ইজ ডান্সিং, এইসব এইভাবে সব জায়গায় আপনি এগুলো রিপ্লেস করেন না। দ্য গার্ল ইজ ডান্সিং, কথা বুঝতেছেন? সব জায়গায় এসব রিপ্লেস করেন না, এটা কম্পাউন্ড সেন্সে নাই। ওই যে সুইমিং পুল, স্লিপিং লায়ন, রানিং বাস, এগুলো রিপ্লেস করেন। এই রিপ্লেস মার্কা শিখাইছে, এই রিপ্লেস মার্কা শিখাইয়া, এই যে টেকনিক শিখাইয়া আপনার 12টা বাজাইছে, ইংলিশের 12টা বাজাইছে, জবের 12টা বাড়াইছে। এগুলো চটি গল্পের মতো, বেসিক ছাড়া শুধু ইজ দ্বারা রিপ্লেস, এগুলো চটি গল্পের মতো, এগুলো বাদ দেন। এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে রাখবেন। হ্যাঁ, যদি কখনো প্রশ্ন আসে ওয়াকিং, এইটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, 100% অ্যাবস্ট্রাক্ট নাউন। 7 নাম্বার, দ্য ওয়ার্ড ফ্লাইং, লুক মানে তাকাও, এটা হচ্ছে ভার্ব, লুক এট তাকাও। ডাটা ডিটারমিনার, ফ্লাইং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বার্ড এটা হচ্ছে নাউন, এবং এটা 100% প্রেজেন্ট পার্টিসিপল, 100% প্রেজেন্ট পার্টিসিপল। 8 নাম্বার কি বলছে দেখেন, ফ্লাইং। এই যে দেখেন একটা ঝামেলার প্রশ্ন, শুধু ঝামেলা না, এটা নিয়ে যুদ্ধ, রথী মহারথী অনেক যুদ্ধ হয়ে গেছে। আমি জানি না এই যুদ্ধে আমি বের হইতে পারবো কিনা। কথা বুঝতেছেন? এটা নিয়ে আমি কোনো যুদ্ধেই যাব না, তর্কে যাব না, বিতর্কে যাব না। এটা 100% ভার্ব। ফ্লাইং কিডস ইজ মাই ফেভারিট হবি, দিস ইজ ভার্ব নট নাউন, দিস ইজ ভার্ব, দিস ইজ ভার্ব। এটা বলছে দেখেন এ লস্ট অপরচুনিটি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল, অনেকটা ওই যে ইনভাইটেড গেস্টের মতো, ইনভাইটেড গেস্ট। এরপরে ব্রোকেন হার্ট, ব্রোকেন কি হার্ট, এগুলো অ্যাডজেক্টিভ। লস্ট অপরচুনিটি, এটাও আপনার হচ্ছে পার্টিসিপল তথা পাস্ট পার্টিসিপল। ভার্বের শেষের দিকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ, এক্সারসাইজে ঢুকছি। এটা হচ্ছে ডিটারমিনার, রিটায়ার্ড অ্যাডজেক্টিভ, অফিসারটা হচ্ছে নাউন, লিভস এটা হচ্ছে ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট ডোর, আমার মনে হয় নেক্সট পাশের ডোর, এটা মনে হয় প্রেপোজিশন, এটা নাউন। আগেরটা মনে হয় ভুল বলছি তাহলে। হেয়ার হচ্ছে অ্যাডভার্ব, ইভেন মজার কাহিনী কে জানেন? এই যে দাটা ডিটারমিনার, আন্ডারলাইনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা নিজের একটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ওয়ার্ড হচ্ছে নাউন। দ্য আন্ডারলাইন ওয়ার্ড, খেয়াল করেন এটা নিজের একটা পাস্ট পার্টিসিপল। রিটায়ার্ড এরাও পাস্ট পার্টিসিপল, অবশ্যই পার্টিসিপল। এরপরে কি বলছে দেখেন, হোয়াট ইজ দ্য কারেক্ট ইউজ অফ জেরান্ডের সঠিক ব্যবহার জানতে চাইছে। দ্য কারেক্ট ইউজ অফ জেরান্ড, আসেন সঠিক ব্যবহার দেখি। আই স দ্য গার্ল ড্যান্সিং,
এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রশ্নগুলো তো মজার। আই অ্যাম ডান্সিং, এটা চলমান কাজ, চলমান কাজ, এইটাও প্রেজেন্ট পার্টিসিপল। ডান্সিং ইজ, এইটা একমাত্র ইজ হচ্ছে সাবজেক্ট, ভার্ব ই ডান্সিংটা সাবজেক্ট। জেরান, দ্য গার্ল কেম হেয়ার ডান্সিং, মেয়েটা নাচতে নাচতে এখানে আসলো। দ্বিতীয় ক্রিয়া, হেয়ারটা অ্যাডভার্ব, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এইটাও অ্যাডভার্ব, মনে রাখবেন। ডান্সিংটাও অ্যাডভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল একটা মাত্র জায়গাতে অ্যাডভার্বের মতো কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল একটা মাত্র জায়গাতে অ্যাডভার্বের মতো কাজ করে। গোয়িং দেয়ার, গোয়িং দেয়ার সেখানে গিয়ে, এটাকে কোনোভাবেই জেরান্ড প্রমাণ করা যাবে না। জেরান্ডের জায়গা 6টা, এটা কারো সাবজেক্ট না, কারো অবজেক্ট না, প্রেপোজিশনের অবজেক্ট না, ডিটারমিনার আর্টিকেলের পরে নাই, এটা কম্পাউন্ড নাউন না, এটা বিভার্বের পরে নাই, এটাকে কোনোভাবেই প্রেজেন্ট পার্টিসিপল প্রমাণ করা যাবে না। গোয়িং দেয়ার সেখানে গিয়ে, হি ফাউন্ড সে দেখলো, হিজ ফ্রেন্ড অ্যাবসেন্ট সেখানে গিয়ে সে তার বন্ধুকে অনুপস্থিত দেখলো, এইটা 100% প্রেজেন্ট পার্টিসিপল। 13 নম্বর কি বলছে দেখেন, সুইমিং ইজ হচ্ছে ভার্ব, সুইমিংটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পজিশনটা জেরান্ডের একক অবস্থান। এই কথাটা অনেকবার বলছি, দিস ইজ জেরান্ড, এটা অনেকবার বলছি, দিস ইজ জেরান্ড, ইয়েস দিস ইজ জেরান্ড, এটা অনেকবার বলছি। 14 নম্বর কি বলছে দেখেন, ড্যাশ এক্স ওয়ার সার্ভড, সার্ভ মানে দেয়া, সার্ভ মানে পরিবেশন করা, সার্ভড। আপনার বিয়ে বাড়িতে আপনি যখন মেহমানকে খেতে দিবেন, এই যে ওয়ার সার্ভ, ডিমগুলো দেওয়া হয়েছিল, পরিবেশন করা হয়েছিল। খেয়াল করেন, টু দ্য প্লেয়ারদের। এখন আপনি বলেন প্লেয়ারদের আপনি কাঁচা ডিম দিবেন না সিদ্ধ ডিম দিবেন? অবশ্যই সিদ্ধ ডিম দিবেন, রাইট? তাহলে অ্যান্সার হবে আপনার বয়েলড, BOILED, বয়েলড এগস। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল, এটা এক্স হচ্ছে নাউন, ওটাতে নাও 14 আর 16টা আছে, এটা এক্স হচ্ছে নাউন, এবং মনে রাখবেন এক্স এটা হচ্ছে কমন নাউন, 100% কমন নাউন। বয়েল হবে না, টু বয়েল হবে না, বয়েলিং হবে না, সেদ্ধ ডিম, বয়েলড এগস, ইয়েস সেদ্ধ ডিম, বয়েলড এগস। আচ্ছা 15 নম্বর কি বলছে আসো, মেকিং আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, এক্সাম নিডস, রেজাল্ট নিডস না মেকিং, ভালো করতে নিডস প্রয়োজন, এ লট অফ হার্ড ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে নাউন, হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। ভালো করে মাথায় রাখতে হবে, এ লট অফ, এরপরে কাউন্টেবল, আনকাউন্টেবল, উভয় নাউনই বসতে পারে। এরপরে কাউন্টেবল, আনকাউন্টেবল, উভয় নাউনই বসতে পারে। সো মেকিং নিডস আ লটস অফ হার্ড ওয়ার্ক, নিডস হচ্ছে মেইন ভার্ব, কি ভার্ব? মেইন ভার্ব, এটা হচ্ছে জেরান। এরপরে 16 কি বলছে দেখেন, হি স্টার্টের পরে ভার্বের সাথে আইএনজি অবজেক্ট হিসাবে, এইটাও আপনার জেরান, স্টার্টের পরে আন্ডারলাইন, এগেন অ্যাডজেক্টিভ, ইজ কল বলা হয়, প্যাসিভ ভয়েস, সবগুলো দেখেন মিলে যাচ্ছে। টম র্যাদার, খেয়াল করে দেখেন, টম র্যাদার ডিপ্রেসড, খেয়াল করেন। তাহলে টম র্যাদার ডিপ্রেস, ব্যক্তি, টমটা হচ্ছে ব্যক্তি না, টম তো ব্যক্তি, কুত্তার নামও টম হয়, টম ব্যক্তি, ডিপ্রেস, হোয়াট শ্যাল উই ডু টু চেয়ার হিম আপ, চেয়ার মানে হচ্ছে উৎফুল্ল করতে, উদ্ভাসিত করতে, হিম আপ আমরা কি করতে পারি, টম র্যাদার ডিপ্রেসড। এরপরে কি বলছে দেখেন, ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, মর্নিং ইজ এ গুড ফর হেলথ না, ওয়াকিং ইজ গুড ফর হেলথ,
জেরান, এটা সাবজেক্ট, এটা অবশ্যই জেরান। অ্যান এক্সাম্পল অফ জেরান, এক্সাম্পল অফ জেরান, উত্তরটা দিয়ে রাখছে যদিও। এরপরে কি বলছে দেখেন 19 নাম্বার, দ্য হারভেস্ট মুন, খেয়াল করে দেখেন, দ্য হারভেস্ট মুন, আচ্ছা, দ্য হারভেস্ট মুন ইজ দ্য ফুল মুন নিয়ারেস্ট দ্য, ওরে বাপরে বাপ, কি যেন দিয়ে আছে, ইকুইনক্স, যেটা হোক, আই ডোন্ট নো দ্য প্রোনাউন্সিয়েশন, এটা ভুলভাল প্রোনাউন্সিয়েশনই হবে। সো ভুলভাল প্রোনাউন্সিয়েশন করে লাভ নাই, এটা ঝামেলা আছে। শাহজালাল ইসলামী ব্যাংকের এমটিওর প্রশ্ন, এই যে দেখেন জিআরই জিম্যাটের প্রশ্ন পাইছেন। এই প্রশ্নগুলো পাইলে আপনারা অর্থ বোঝেন না, মাথার উপর দিয়ে যায়, আর চেষ্টা করতে চান না, এটা আপনাদের মারাত্মক মুদ্রা দোষ। দ্য হারভেস্ট মুন ইজ দ্য ফুল মুন, যেটা নিয়ারেস্ট দ্য কুয়েস, যেটা কি করে, হুইচ ব্রিংস আ পিরিয়ড অফ সেভারাল ডেজ, বিভিন্ন দিন নিয়ে আসে। হোয়েন মুন রাইজেস আফ দ্য সানসেট, যখন কি মুনটা রাইজেস, ওঠে আফটার সানসেট, সূর্যোদয়ের পরে মুনটা যখন আর ওঠে, এই যে এটা একটা কিছু একটা হবে, গ্রহটাও কিছু একটা হবে, সেটা কি করে, ব্রিঙ্গিং নিয়ে আসে। হুইস যদি থাকতো, হুইস তখন আমরা বলতাম ব্রিংস, কিন্তু হুইস নাই, এই জন্য আমরা ইউজ করব প্রেজেন্ট পার্টিসিপল, যেটা নিয়ে আসে এ পিরিয়ড অফ সেভারাল ডেজ, কখন আনে, যখন দ্য মুন রাইজেস আফটার দ্য সানসেট, সানসেটের পরে যখন চাঁদ ওঠে, সে নিয়ে আসে সেভারাল ডেজ। কথা ক্লিয়ার? উত্তর দেখে বলেন না, অর্থটা বোঝেন। এমটিওর প্রশ্ন এগুলোই মূলত জিআরই জিম্যাটের বড় বড় জায়গা থেকে নেওয়া। রিডিং, খেয়াল করেন, রিডিং ইজ হচ্ছে ভার্ব। আপনারা তো মনে প্রাণে এই যে 20 নাম্বার চান, এই জন্য এগুলোর নাম দিছি আমি ডায়রিয়া। হ্যাঁ, এগুলোর নামই হচ্ছে ডায়রিয়া। আপনারা 20 নাম্বার প্রশ্নের মতো চান, কিন্তু 20 নাম্বার প্রশ্ন দিয়ে আপনার কিছু হবে না, এগুলো মাথার উপর গেলে কিছু করার নাই। সালাউদ্দিন, এইগুলোর প্রস্তুতি রাখা উচিত। তুমি যদি আগের বাক্যটা পারো, এই বাক্যটা অনায়াসে পারবা, কঠিনটা পারলে সহজটা অনায়াসে পারবা। তুমি যখন প্রফিট অ্যান্ড লসের অঙ্ক করতেছো, ওই চ্যাপ্টারে 300 অঙ্ক আছে, কখনো ধারণা করো না 1 নাম্বার অঙ্ক দেয়া আছে এইভাবে যে 300 এর 10% কত হয়। এই প্রশ্নটা যদি পরীক্ষার হলে আসে, এটা তুমি পারবা, আমি পারবে, 100 জন পারবে, যেইটা পারবে না কেউ পারবে, সে টিকবে। সো এই কারণে ওই চ্যাপ্টারের ওই 1 নাম্বার প্রশ্ন এক্সামে কমন পাবা, এইটা না ভেবে 300তম প্রশ্ন, 275তম প্রশ্ন কেমনে পারা যায়, এইটা ভাবতে শিখতে হবে। কথা ক্লিয়ার? এরপরে কি বলছে দেখো, তাহলে রিডিংটা হচ্ছে তোমার সাবজেক্ট, 100% কি হবে, জেরান হবে। 21 নাম্বারটা কি বলছে দেখো, আই ফাউন্ড দ্য বয় রিডিং। এখানে হুটা, বয়ের পরে হুটা তুমি উজ্জ্ব আছে, আই ফাউন্ড দ্য বয় হু বলতে পারো ইজ রিডিং, এই হুটা উঠে গেছে, এই কারণে দ্য বয় রিডিংটা দ্য বয়কে বোঝাচ্ছে। এইটা নাউন না, জেরান না, ভার্ব না, এইটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে 22 নাম্বারটা আসো, দ্য ওয়ার্ড ওয়াকিং, তাহলে ওয়াকিং এগেন ইজ হচ্ছে ভার্ব, এগুলো তো অনায়াসে পারবা। এইটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পজিশনটা জেরান্ডের একক অবস্থান, সো দিস ইজ জেরান। ওকে, 23 নম্বরে কি বলছে দেখো, 23 নাম্বার, টেকিং এক্সারসাইজ ইজ আ গুড হ্যাবিট, এক্সারসাইজ করা নিঃসন্দেহে ভালো, তাহলে এটা সাবজেক্ট হিসাবে, হেয়ার টেকিং প্রেজেন্ট পার্টিসিপল না, পাস্ট পার্টিসিপল না, পারফেক্ট পার্টিসিপল না, এটা সাবজেক্ট হিসাবে এটা হচ্ছে তোমার জেরান। 24 নাম্বার কি বলছে দেখো, ডোন্ট, ডুটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, নটটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, নট। ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব এ স্লিপিং বেবি, বেবি ইজ স্লিপিং, এইটা তুমি ইজ দ্বারা রিপ্লেস করতেই পারো, বেবি স্লিপিং, এটা ডিটারমিনার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, এটা 100% প্রেজেন্ট পার্টিসিপল। সো পারফেক্ট পার্টিসিপল নাই, এটাকে বলতে পারি ভার্বাল অ্যাডজেক্টিভ। ইয়েস, যেহেতু পার্টিসিপল নাই, পারফেক্ট আবার উত্তর দিও না গায়ের জোরে। 25 নম্বরে কি বলছে দেখো, উই এনজয়েডটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব, আমরা এনজয় করি, কি এনজয় করি, সুইমিংটা হচ্ছে অবজেক্ট, এটা 100% জেরান। কোথায়, ইন দ্য রিভার, এইটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ফ্রেজ, রিভার আসছিল 44 বিসিএসে, এইটা হচ্ছে তোমার কমন নাউন, ভালো করে মনে রাখবা, রিভার। ইয়েস,
রিভার 100% কমন নাউন রিভার। 26 নম্বরে কি বলছে দেখো, হিয়ারিং শুনে, দ্য নয়েস, ওই যে দেখো ইয়া বা এ, ইয়া অবলিক এ, সিং, সিং হিম তাকে দেখে, আই এম ডিলাইটেড তাকে দেখে আমি আনন্দিত। তাহলে হেয়ারিং দ্য নয়েস, নয়েসটা শুনে, দ্য বয় ওয়েক আপ, এটাকে কোনোভাবেই জেরান্ডের 6টা অবস্থান দিয়ে জেরান্ড প্রমাণ করা যাবে না। এটা সাবজেক্ট না, অবজেক্ট না, প্রেপোজিশনের অবজেক্ট না, বিভার্বের কমপ্লিমেন্ট না, ডিটারমিনার না, এর আগে বিভার্ব নাই। এটা 100% হচ্ছে তোমার পার্টিসিপল। ইয়েস, দিস ইজ পার্টিসিপল। এরপরে কি বলছে দেখো, হি ওয়াজ বোর্ন হোয়াট কাইন্ড অফ ভার্ব ইট, খেয়াল করে দেখো, সে জন্মাইছে কখন, 1980 সালে। তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব, 100% এটা ইনট্রানজিটিভ ভার্ব। 27 নম্বরে কি বলছে দেখো, হি ইজ ফন্ড অফ, অফটা প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, এটা জেরান্ডের একক অবস্থান। দিস ইজ সিঙ্গেল প্লেস অফ জেরান্ড, এটা জেরান্ডের একক অবস্থান। তাহলে এটা কি জেরান্ড। আর দুটা প্রশ্ন আছে, দ্য মুভি, খেয়াল করে দেখো, দ্য মুভি ইজ এ বোরিং ওয়ান, মুভি ইজ বোরিং, বলছিলাম বস্তু হলে প্রেজেন্ট পার্টিসিপল হয়, মুভি ইজ বোরিং। অ্যান্ড ফাইনালি আই লাইক রিডিং লিটারেচার, রিডিংটা হচ্ছে তোমার জেরান্ড, লাইকটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এর অবজেক্ট হিসাবে কি হয়, জেরান্ড হয়। ইনশাল্লাহ কালকে আমার একটু বাইরে কাজ আছে, এই জন্য আগামীকালকে তোমাদের ক্লাস হবে রাত 10টায়। কালকে রেগুলার ধারাবাহিক ক্লাস হবে কয়টায়, রাত 10টায়। আমি ক্লাস শেষেই ফ্রেজের ওপর তোমাদের ক্লাসটা আপলোড করে দেবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকো, কালকে দেখা হবে, সবার জন্য শুভকামনা। প্রাইমারি 4th ব্যাচে ভর্তি শুরু হয়েছে, এর 4র্থ ব্যাচ শুরু হবে 20শে জুন। হেসে খুন ইনশাআল্লাহ সর্বোচ্চ সেবা দেওয়ার মাধ্যমে তোমরা যাতে একটা ভালো চাকরি নিশ্চিত করতে পারো, সে পর্যন্ত বিদায়। সবার জন্য দোয়া শুভকামনা। আসসালামু আলাইকুম।